আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমার ভিডিওতে আমি নিয়ে আসলাম, এটাই আমার প্রথম ভিডিও। তো এই ভিডিওতে নিয়ে আসলাম আমি ইন্টারের মানে ইন্টার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের আইসিটি বইয়ের চতুর্থ নম্বর অধ্যায়, যেটা আছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। আজকে আমি আমার প্রথম পর্বের মধ্যে, এই অধ্যায়ের প্রথম পর্বের মধ্যে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। জাস্ট হালকা থিওরি, আজকে আমরা কোনো এইচটিএমএল কীভাবে করতে হয় সেটা যাবো না, আমরা জাস্ট হালকা থিওরিটা নিব আজকে। তো দেখেন, এখানে দেওয়া আছে মানে অধ্যায়ের নামটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিস্থিতি ও এইচটিএমএল। ওয়েব ডিজাইন মানে কি? ওয়েব ডিজাইন মানেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, ঠিক আছে? তো এবার ওয়েব ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন এবং ওয়েবসাইট। তো এই অধ্যায়টার মধ্যে প্রথমে কি রয়েছে? আপনার ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট কি দিয়ে তৈরি হয়? ওয়েব পেজ দিয়ে। ওয়েব পেজ কি দিয়ে তৈরি হয়? এইচটিএমএল দিয়ে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল সাইট। তো দেখেন, আমাদের যে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, মজিলা ফায়ারফক্স রয়েছে, গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, গুগল রয়েছে, এছাড়াও ওপেরা মিনি রয়েছে, এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের এই সাইট রয়েছে, যেগুলোর মধ্যে আমরা আমাদের প্রশ্নগুলো বা আমরা আমাদের বিভ্রান্তিগুলো সার্চ করে সেটার উত্তর খুঁজে বাহির করি। তো ঠিকই যেমন মনে করেন যে আমি ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করলাম বা একটি এই সার্চ ইঞ্জিনের ভিতরে আমি সার্চ করলাম যে বাংলাদেশের বিজয় দিবস কবে, তখন দেখবেন যে অনেকগুলো সাইট থেকে উত্তর আসে যে বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর। ঠিক এরকম কয়েকটা সাইট থাকে যে www.education.com, এরকম ভাবে অনেকগুলো সাইট থেকে সেই সাইটের একটা পেজের মধ্যে লেখা থাকে যে বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর, ঠিক আছে? তো এরকম দেখবেন যে কয়েকটা পেজ রয়েছে। এই পেজটা কিভাবে সাজাবো, অর্থাৎ আমরা এই পেজটা তৈরি করার পর মানে এই ওয়েবসাইটটা তৈরি করার পর কিভাবে সাজাবো, সেটাই নিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়টা। তো এখানে দেখেন যে ডাব্লিউ এটা হচ্ছে ইন্টারনেটের অপর নাম, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর দেখেন যে এডুকেশন রয়েছে, এই এডুকেশনটা হচ্ছে ডোমেইন, আর যে ডট কমটা রয়েছে ডট কম হচ্ছে টপ ডোমেইন। তো দেখেন, এবার মনে করেন আমরা জানি যে আমরা কিন্তু সবাই কম বেশ সবাই কিন্তু ফেসবুক চালাই। তো দেখেন যে ফেসবুক আমরা চালাই কিসের মাধ্যমে? সফটওয়্যারের মাধ্যমে। কিন্তু ফেসবুকের আলাদা একটা ওয়েবসাইট রয়েছে। আপনি গুগলে, ক্রোম ব্রাউজারে অথবা ওপেরা মিনি যেখানে সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের একটা ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে? ওই ওয়েবসাইটের মধ্যে আপনার কয়েক ধরনের ওয়েব পেজ রয়েছে, যেমন মনে করেন যে হোম পেজ রয়েছে, এরপরে আপনার নোটিফিকেশন পেজ রয়েছে, আর কয়েক ধরনের পেজ রয়েছে, ঠিক আছে? এই পেজগুলো তৈরি এবং কিভাবে তৈরি করা হয় সেটাই আমরা আজকে শিখব। তো দেখেন যে তারা ফেসবুকের যারা ওই পেজটা তৈরি করতে, তারা কিভাবে তৈরি করছে? এই এইচটিএমএল দ্বারা, অর্থাৎ এই ওই পেজ কি দ্বারা তৈরি হয়? এইচটিএমএল দ্বারা তৈরি হয়। এইচটিএমএল দ্বারা কি তৈরি হয়? ওই পেজটা তৈরি হয়। তাহলে যেহেতু এইচটিএমএল দ্বারা ওই পেজ তৈরি হয়, তাহলে আমাদেরকে আগে জানতে হবে কি যে এইচটিএমএলটা কি। তো দেখেন, এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল সমান সমান হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ
ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিশ্চয়ই যেহেতু ল্যাঙ্গুয়েজ এখানে আছে তাহলে বুঝে নিতে পারছেন যে এইচটিএমএলটা একটা ভাষা। কোন ধরনের ভাষা? সেটা হচ্ছে এই মার্কআপ, মানে যে ভাষাটাকে আমরা মার্ক করে দিব সেই ভাষাটাকে নিয়ে এইচটিএমএল কাজ করবে। তো মনে করেন যে একটি ক্লাসের মধ্যে 20 জন শিক্ষার্থী রয়েছে, 20 জন শিক্ষার্থীর মধ্যে আমি করিমকে বললাম যে তুমি দাঁড়াও, বলো বলো বাংলাদেশের বিজয় দিবস কবে। তখন করিম বলো যে নিশ্চয়ই যে বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বরে। করিম ছাড়া কিন্তু বাকি 19 জন কিন্তু কি চুপ করে থাকবে বা বলবে না। ঠিক এরকম ভাবে যেহেতু আমি করিমকে নির্দেশ করে দিয়েছি, করিমের উত্তরটা দিয়েছি, ঠিক সেরকম ভাবে এইচটিএমএল এর মধ্যে একটা ভাষা নির্দেশ করা থাকে এবং এইচটিএমএল সেই ভাষাটা নিয়েই কাজ করে। তো আমাদের এই যে দেহের মধ্যে একটা প্রাণ রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, জীবন রয়েছে, ঠিক আছে, যেটা ছাড়া আমরা চলতে পারবো না। এইচটিএমএল ঠিক সেরকমই একটা প্রাণ রয়েছে। এইচটিএমএল এর ঠিক কি রয়েছে? একটা প্রাণ রয়েছে। তো সেই প্রাণটা কি, মানে এই প্রাণ দ্বারাই কি এইচটিএমএলটা তৈরি হয়। কিন্তু প্রাণটা ছাড়া এইচটিএমএলটা একদম মোটে মানে 100%-এর মধ্যে 99.9%ও কি মিল হবে না। এইচটিএমএলটা তৈরি করতে গেলে আমাদের এই প্রাণটা লাগবে। সেই প্রাণটা হচ্ছে কি ট্যাগ। সেই প্রাণটা কি ট্যাগ, ঠিক আছে। এবার এই ট্যাগ দিয়ে কি তৈরি করবে? ওয়েব পেজ তৈরি করবে। তো দেখেন এবার আমরা যদি ওয়েব পেজের সংজ্ঞা বলতে যাই, যেহেতু আমরা আগে বলেছি যে এইচটিএমএল থেকে ওয়েব পেজ তৈরি হয়, তাহলে ওয়েব পেজের সংজ্ঞা বলতে পারি যে এইচটিএমএল দ্বারা তৈরিকৃত ডকুমেন্টকে কি বলা হয়? ওয়েব পেজ বলা হয়। এইচটিএমএল দ্বারা তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলা হয়। আর ওয়েবসাইট কাকে বলা হয়? যেহেতু ওয়েব পেজ থেকে যেহেতু ওয়েবসাইট বলা হয়, তাহলে এটা বলতে পারি যে একই ডোমেইনের অধীনে যখন একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত অংশকে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত অংশকে ওয়েবসাইট বলা হয়। তো দেখেন এই প্রাণ আর ট্যাগ, ঠিক আছে, এইচটিএমএল এর ট্যাগটা হচ্ছে কিন্তু কি মূল। এবার এই ট্যাগ কয় প্রকার? ট্যাগ হচ্ছে 2 প্রকার। এখন আমরা বলতে পারি যে ট্যাগ কি। আগে আমাদের জানতে হবে যে ট্যাগটা কি, ঠিক আছে। তো ট্যাগটা হচ্ছে মূলত এরকম একটা চিহ্ন, লেস দেন আর গ্রেটার দেনের চিহ্নের মতো। এটা হচ্ছে মূল ট্যাগ, ঠিক আছে। তো এবার আমাদেরকে প্রথমে জানতে হবে যে ট্যাগ কি। দেখেন এই যে এই চিহ্নটা আছে, এই চিহ্নের মানে এই ব্র্যাকেটের ভিতরে, এই লেস দেন এবং গ্রেটার দেন ব্র্যাকেটের ভিতরে কিছু নির্দিষ্ট অক্ষর বা শব্দের সমষ্টি থাকে, ঠিক আছে, তাদেরকে ট্যাগ বলা হয়। এই লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে কিছু শব্দ অথবা অথবা অক্ষর থাকে যাদের সমষ্টিকে কি বলা হয়? ট্যাগ বলা হয়। ট্যাগ কয় প্রকার? ট্যাগ হচ্ছে 2 প্রকার। ট্যাগ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। ট্যাগ 2 প্রকার। একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর দ্বিতীয় হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কি কি ট্যাগ? একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগটা কি? কন্টেনার ট্যাগটা হচ্ছে প্রথমে একটা লেস দেন গ্রেটার দেন থাকবে, এরপর ডট ডট ডট, এরপর লেস দেন গ্রেটার দেনটা ক্লোজ করা থাকবে, ঠিক আছে। প্রথমে একটা লেস দেন গ্রেটার দেন থাকবে, এরপর লেস দেন গ্রেটার দেনটা কি করা থাকবে? ক্লোজ করা থাকিবে। তো দেখেন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ মানে শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষের ট্যাগ। তাহলে বলা যায় এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এবার আমরা কন্টেইনার ট্যাগের সংজ্ঞা কি দিতে পারি? যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বা শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ রয়েছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। আর এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ হচ্ছে শুধু এটা, ঠিক আছে। শুধু এটা বললে হবে না, এটার আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে যে লেস দেন থাকবে, গ্রেটার দেন থাকবে এবং তার সব এখানে যে শব্দটা বসবে সেটা শেষে কি থাকবে? একটা ক্লোজিং চিহ্ন থাকবে বা আমরা যেটাকে অবলিক বলে থাকি। তো দেখেন কন্টেনার ট্যাগের বেলা আমরা লিখবো কোন জায়গায়?
শুরুর ট্যাগের মধ্যে যেহেতু প্রথমে শুরু করব এরপর শেষ করব, কিন্তু আমরা যে কথাটা লিখবো সেটা হবে মাঝখানে। আর এমটি ট্যাগের বেলায় আমরা এদিকেও লিখবো না ওদিকেও লিখবো না, যেই ট্যাগটা রয়েছে সেই ট্যাগের মাঝখানে শব্দটা লিখতে হবে। ঠিক আছে, আশা করি যেটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার দেখেন যে এই কন্টেনার ট্যাগ থেকে কিন্তু কি এমটি ট্যাগটা এসেছে কিভাবে, যে এই যে কন্টেনার ট্যাগ রয়েছে এটা প্রথমে শুরুর ট্যাগ, এরপর আবার শেষের ট্যাগ। তাহলে দেখেন এখান থেকে এটা দিলাম, এটা মুছে, এগুলোও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তাহলে কি থাকে, লেস দেন, গ্রেটার দেন, আর একটা কি অবলিক বা ক্লোজিং ট্যাগ। দেখেন ঠিক এরকম ভাবে। আর যদি আমরা ক্লোজিং ট্যাগটা কিন্তু মুছে দিই তাহলে দেখেন একটা লেস দেন আর একটা গ্রেটার দেন থাকে। এই যে আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেনার ট্যাগটা কন্টেনার ট্যাগ থেকে কি এমটি ট্যাগটা এসেছে। আর কন্টেনার ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে, আর এমটি ট্যাগের শুধু শুরুর ট্যাগটা রয়েছে। অর্থাৎ এমটি ট্যাগের আবার আমরা সংজ্ঞা দিতে পারি যে ট্যাগে শুধুমাত্র শুরুর ট্যাগ রয়েছে কিন্তু শেষের ট্যাগ নেই তাকে এমটি ট্যাগ বলা হয়। ঠিক আছে, তো এবার আমরা কন্টেনার ট্যাগের কাজটা আগে দেখব। কন্টেনার ট্যাগের আমরা উদাহরণ দিলাম, মনে করেন আমরা লিখলাম কাউ। আমরা কি লিখলাম এখানে, কাউ লিখলাম। এই কাটাকে আমরা কি করলাম, আন্ডারলাইন করলাম। ঠিক আছে, আন্ডারলাইন করানোর কারণে আমরা প্রথমে দেখি যে ইউ আছে, তো ইউটা হচ্ছে একটা ট্যাগ। তাহলে আমরা কিভাবে শুরু করব, এই প্রথম ট্যাগের ভিতরে ইউটি ওপেনিং ট্যাগের ভিতরে ইউ থাকবে, এরপর আবার এটা ক্লোজ করে দিব, তাহলে ইউ ট্যাগ দিয়ে আবার ক্লোজ করে দিব। মনে করেন যে এবার এই কথাটাকে থাকবে কি একটু বাঁকা করে, মানে আইটিলিক করে থাকবে, তাহলে আমরা প্রথমে লিখবো আই, মানে তখন আন্ডারলাইন কিন্তু আর থাকবে না, তখন সেটা থাকবে কি আই। তাহলে দেখেন আই লিখে এরপর কাউটা আমরা সোজাসুজি কাউটা মানে সাধারণভাবে যেভাবে আমরা কাউ লিখি সেটা লিখে দিব, এরপর আবার আই দিয়ে ক্লোজ করে দিব। এবার মনে করেন যে লেখাটা হবে হালকা একটু মোটা। ঠিক আছে, এই মনে করেন হালকা একটু মোটা থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে বোল্ড ট্যাগটা ইউজ করব। বোল্ড ট্যাগ ইউজ করে এরপর কাউ কাউ লিখে বোল্ড ক্লোজ করে দিব। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এবার দেখেন এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে ইউটা আমরা কেন লিখি, ইউ না নিয়ে আমরা এখানে এ লিখতে পারি, সি লিখতে পারি, ডি লিখতে পারি, কিন্তু কেন আমরা এখানে ইউ লিখেছি, কারণ আমরা জানি যে কন্টেনার ট্যাগের মধ্যে প্রায় 50টির মতো ট্যাগ রয়েছে। সেই ট্যাগটার মধ্যে একটা ট্যাগ হলো আন্ডারলাইন করা ট্যাগ, ইউ ট্যাগ। ইউ ট্যাগের কি বোঝায়, যে যে আমরা যে কোনো শব্দটাকে আন্ডারলাইন করব। ঠিক আছে, ইটালিক ট্যাগের কাহিনী কি বা ইটালিক ট্যাগের কাজ কি, সেটা হচ্ছে যে কথাটা লিখবো সেটাকে একটু হালকা বাঁকা করে দিবে। এরপর দেখেন যে বি ট্যাগের কথাটা কি, যে লেখাটা আমরা লিখবো এই কন্টেনার ট্যাগের ভিতরে সেটা একটু মোটা হয়ে যাবে। এই হচ্ছে মূলত ট্যাগগুলোর কাজ। তো যাই হোক, এরকম কন্টেনার ট্যাগের মধ্যে অনেকগুলো ট্যাগ রয়েছে, আমি সেও সবগুলো ট্যাগ নিয়ে একদিন একটা ক্লাস করে ভিডিও ছাড়বো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের মধ্যেই চোখ রাখবেন। তো দেখেন এবার কন্টেনার ট্যাগের মধ্যে আরো কয়েকটা কাজ রয়েছে আপনার। মনে করেন আমি এখানে লিখলাম দিস ইজ কাউ। কি লিখলাম, দিস ইজ কাউ। এখানে আমি লিখলাম দিস ইজ কাউ। ইজ কথাটাকে আমি এখানে কি করলাম, আন্ডারলাইন করলাম। তাহলে সেই ক্ষেত্রে কন্টেনার ট্যাগটা কিরকম হবে,
এরকম হবে যে দিস কথাটার মধ্যে যেহেতু আমরা কোনো কিছু করিনি তাহলে দিস কথাটা ঠিকই থাকবে। যেহেতু ইজটা আন্ডারলাইন করেছি তাহলে ইউ দিয়ে প্রথমে শুরু হবে, এরপর ইজ, এরপর আবার ইউ ট্যাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে, এরপর কাউ, এরকম ভাবে। যদি আমরা এবার ইজ কথাটাকে মনে করি একটু হালকা একটু বাঁকা করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে হবে আই, আই দিয়ে ইজ, এরপর আইটাকে আবার ক্লোজ। যদি আমরা ইজটাকে একটু মোটা করে দিতে মানে আইটাও মোটা হবে এসটাও মোটা হবে এরকম ভাবে যদি মোটা করে দিতে যাই শব্দগুলো তাহলে দেখেন এখানে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট ট্যাগটা কিরকম ভাবে হয়। এরপর দেখেন যে এবার হচ্ছে যদি আমরা কোনো উপরের শব্দকে যদি আমরা কোনো নিচের শব্দকে আনবো তখন আমরা সেক্ষেত্রে কিভাবে কাজ করব। যখন আমরা উপরের শব্দকে আনবো তখন আমরা কিভাবে কাজ করব এই কন্টেইনার ট্যাগের মধ্যে। কন্টেইনার ট্যাগের মধ্যে তখন আমরা কিভাবে কাজ করব দেখেন। তো যখন আমরা নিচের শব্দকে আনবো তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের ট্যাগটা হবে কি, প্রথম ট্যাগের ভিতরে যে ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে কি সাব কথা থাকবে, সাব এসইউবি সাব কথা থাকবে, এবং ক্লোজিং ট্যাগের ভিতরে কিন্তু কি ক্লোজ ট্যাগের সাথে সাব কথাটা থাকবে। তাহলে দেখেন যদি আমরা এখানে লিখি যে ইজ টু, তাহলে দেখেন কি থাকে, ইজটা এইসের জায়গায় ঠিকই থাকে। আমরা জানি যে যখন নিচের শব্দ দিয়ে শুরু করব তখন সেই ক্ষেত্রে কি হবে, আগে সাব হবে। তাহলে এখানে নিচে আছে টু, তাহলে দেখেন আগে সাব লিখলাম, এরপর টু লিখলাম, এরপরে সাবটাকে আবার ক্লোজ করে দিলাম, এরপর ও লিখলাম। এবার প্রশ্ন হতে পারে যে আমরা তো এইচ টু ও লিখলো কিন্তু কি এটা হয়ে যায়, কিন্তু হবে না কারণ আমরা যখন এইচ টু লিখতে যাবো তখন দেখবেন যে লেখাটা কম্পিউটার এরকম ভাবে লিখে দিবে মাঝখান বরাবর এইচ টু ও এইভাবে নিবে, কিন্তু আমরা এইচ টুটা লিখবো কোথায়, এখানে। তাহলে নিচের অংশ লেখার জন্য কিন্তু আমাদের এই সাবট্যাগটা ইউজ করতে হবে। তো এরকম আরেকটা দেখেন যে H2SO4, H2SO4, তাহলে দেখেন এইচ এর জায়গায় ঠিকই থাকে, যেহেতু টু টাইম দিচ্ছে তাহলে আগে সাব শুরু হবে, এরপর টু, আবার সাবটা ক্লোজ, এরপর এস ঠিকই থাকবে, ও ঠিকই থাকবে, ফোরটা হচ্ছে কি একটু নিচে, তাহলে আবার সাব দিয়ে শুরু হবে, এরপর ফোর, এরপর আবার ক্লোজ সাব। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে হচ্ছে আমাদের লেখার নিয়মটা। এবার যখন আমরা উপরের শব্দকে নিব, এতক্ষণ তো আমরা নিচের শব্দকে নিয়েছি, এবার যখন আমরা উপরের শব্দকে নিব তখন সেই জায়গায় এই যে সাব লেখার জায়গা আছে না, এই সাব লেখার জায়গা হবে কি এসইউপি, সুপ। ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে সুপ, ক্লোজিং ট্যাগের ভিতরে থাকবে সুপ। তো দেখেন যখন আমরা উপরের শব্দকে নিয়ে কাজ করব তখন কিন্তু সাবের জায়গায় কি হয়ে যাবে, সুপ হয়ে যাবে। তো দেখেন আমি এখানে কি করলাম যে লিখলাম এখানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখেন এখানে উপরে সংখ্যা আছে কি শুধু স্কোয়ারটা, আর বাকি কোনো সংখ্যা নাই। তাহলে দেখেন এখানে a প্লাস বি হোলটা ঠিকই থাকবে। যেহেতু উপরের সংখ্যার ক্ষেত্রে আমি প্রথমে কি বলছি, প্রথমে আসবে সুপ, তাহলে প্রথমে ওপেনিং ট্যাগের ভিতরে সুপ, এরপর টু, এরপর আবার সেটাকে সুপ দিয়ে ক্লোজ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর মনে করেন যে এবার আমি আরেকটা দিলাম, মনে করেন যে এবার আমি আরেকটা দিব যে এ লিখলাম, এর উপরে বি লিখলাম, বির উপরে সি লিখলাম। এটা কিভাবে হবে, এটা যেহেতু সাধারণ অবস্থায় আছে তাহলে এটা ঠিকই থাকবে, এর উপরে যেহেতু রয়েছে কি বি, তাহলে আমরা জানি যে উপরের সংখ্যার ক্ষেত্রে প্রথমে কন্টেইনার ট্যাগের ভিতরে থাকবে কি সুপ ট্যাগ দিয়ে শুরু করতে হবে, এরপর যেহেতু রয়েছে বি লিখে এরপর আবার সুপ ট্যাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। বির উপর আছে কি আবার সি, তাহলে উপর সংখ্যাকে নিতে আমরা কি জানি যে সুপ ট্যাগ ইউজ করতে হবে, তাহলে আবার ওপেনিং ট্যাগ সুপ ওপেনিং ট্যাগ যেটা, এরপর আবার সি লিখে এরপর আবার সুপ ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের মূল। তাহলে দেখেন এবার মনে করেন যে উপরেও আছে নিচেও আছে, সেই শব্দের ক্ষেত্রে আমরা কিভাবে করব, এই সাব সুপ তখন দুইটাই ইউজ করা হবে।
তো দেখেন আমি এখানে লিখলাম a1 প্লাস b1 প্লাস c1 লিখলে হোল স্কোয়ার দিলাম, তাহলে ব্র্যাকেটটা ঠিকই থাকবে। যেহেতু সাধারণ অবস্থানে ঠিকই থাকবে। নিচে আছে কোন সংখ্যা? 1 সংখ্যা, তাহলে আমরা জানি যে নিচের সংখ্যার বেলা প্রথমে কি থাকবে? সাবট্যাগ, এরপর 1, এরপর আবার ক্লোজ, সাবট্যাগটা ক্লোজ হয়ে যাবে। এরপর দেখেন আছে কি প্লাস প্লাস বি বি, এরপর নিচে আছে কি 1, তাহলে আবার সাবট্যাগ দিয়ে 1 শুরু হয়ে সাবট্যাগটা ক্লোজ হয়ে যাবে। এরপর আছে প্লাস, এরপর আছে সি, এরপর আছে কি নিচে আছে 1, সি নিচে আছে 1, তাহলে আবার সাবট্যাগ দিয়ে শুরু হবে, এরপর 1 আবার ক্লোজ সাবট্যাগ, এরপর হচ্ছে আমাদের ব্র্যাকেটটা। এবার দেখেন উপরে শব্দ কি রয়েছে? 2 স্কয়ার, তাহলে আমরা জানি যে উপর শব্দের বেলায় কি করতে হবে? প্রথমে আনতে হবে সুপ, এরপর 2, এরপর সুপটা আবার ক্লোজ করে দিব আমরা। এই হচ্ছে আমাদের উপরের ক্ষেত্রে, উপরে এবং নিচের ক্ষেত্রে মূল নিয়মটা। ঠিক আছে? তো দেখেন এবার আমরা আসি যে এমপ্টি ট্যাগের মধ্যে। কোন ট্যাগের মধ্যে? এমপ্টি ট্যাগের মধ্যে এবার আমরা যাব। এবার আমরা শিখব এমপ্টি ট্যাগ সম্পর্কে। এমপ্টি ট্যাগ, এমপ্টি ট্যাগ, এমপ্টি ট্যাগ কি? আমরা জানি যে ট্যাগে শুধুমাত্র ওপেনিং ট্যাগ রয়েছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাকে এমপ্টি ট্যাগ বলে। তো যেমন এমপ্টি ট্যাগটা হচ্ছে এরকম, হয়তো এটা না হলে এটা, যে কোনো একটা হবে। এটা দিলেও চলবে, ক্লোজিং ট্যাগটা দিলেও চলবে, না দিলেও চলবে। তো এমপ্টি ট্যাগের মূলত যে ট্যাগগুলো রয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে ইমেজ ট্যাগ, এরপরটা হচ্ছে এমবেড ট্যাগ, এরপরটা হচ্ছে বেস ট্যাগ, এরপরটা হচ্ছে ইনপুট ট্যাগ, এরপরটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, এরপরটা হচ্ছে আপনার মেটা ট্যাগ, এরপরটা হচ্ছে আপনার অনেক ধরনের রয়েছে এরকম ট্যাগগুলোর মধ্যে, আরো কয়েকটা ধরনের রয়েছে। তো দেখেন ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের কাজটা কি? ইমেজ ট্যাগের কাজটা হচ্ছে ওই পেজের মধ্যে যখন আমরা কোনো প্রদর্শন করতে যাব তখন ইমেজ ট্যাগের কাজ করা হয়। এমবেড হচ্ছে যখন আমরা ওই পেজের মধ্যে কোনো অডিও কিংবা ভিডিও প্রদর্শন করাবো তখন সেক্ষেত্রে এমবেড ট্যাগটা ইউজ করা হয়। বেস হচ্ছে যখন আমরা পেজের কোনো কাঠামো তৈরি করতে যাব তখন এই বেস ট্যাগ ইউজ করা। ইনপুট হচ্ছে যখন আমরা বাক্স তৈরি করতে যাব, যেমন মনে করেন যে আমি এখানে লিখলাম ফার্স্ট নেম, এরপর এখানে একটা বাক্স তৈরি করলাম। এই বাক্সটা তৈরি করার জন্য কি ইনপুট ট্যাগটা ইউজ করা হয়। এরপর আছে লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগ হচ্ছে একই রকম। মেটা ট্যাগ, মেটা ট্যাগ হচ্ছে আমাদের ওই পেজের যাবতীয় সকল তথ্য লিপিবদ্ধ করার জন্য এই মেটা ট্যাগটা ইউজ করা হয়। এরকম আরো কয়েক ধরনের এমপি ট্যাগ ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্ত আমাদের এতটুকুই শেষ HTML এর ক্লাসে। আগামী ক্লাসে আমরা HTML নিয়ে ক্লাস শুরু করিব। তো ততক্ষণ পর্যন্ত নিজে সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন, এবং আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।